হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ল্যাম্প। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমার সেই সমস্ত ভাই বোনেদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এ পড়ছো। তো অষ্টম শ্রেণীর যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, সেই অ্যাক্টিভিটি টাস্কের যে ম্যাথামেটিক্সের প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমি তোমাদের জন্য সলভ করে দিচ্ছি, তার সাথে যতটা সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, এখানে ফার্স্ট পার্ট যেটা দেওয়া আছে তার মধ্যে এই প্রশ্নগুলো দেওয়া আছে। তো প্রথমে দেখো, প্রথম প্রশ্নটা আছে, একটি সরলরেখার উপরে অন্য একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি করে তাদের সমষ্টি ড্যাশ সমকোণ। তো এখানে কি বলতে চেয়েছে দেখো, একটি সরলরেখা এরকম এবি, ধরো একটি সরলরেখা, তার ওপর যে কোনো জায়গায় একটি রশ্মি দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে আছে মানে সোজাভাবে দাঁড়িয়ে আছে, তাহলে তুমি এই সরলরেখার ওপরে যে কোনো জায়গায় একটা রশ্মিকে দাঁড় করিয়ে দাও। তো এইভাবে যদি ধরো পি কিউ, এই রশ্মিটি যদি দাঁড়িয়ে থাকে, তাহলে দেখতেই পাচ্ছ দুটি কোণ, সন্নিহিত কোণের সৃষ্টি হয়েছে, কোণ এপি কিউ এবং কোণ বিপি কিউ। তো এই কোণটি, এই দুটি পরস্পর সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। দুটি কোণের যদি একই শীর্ষবিন্দু থাকে, একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দুটি যদি ওই সাধারণ বাহুর বিপরীত পাশে থাকে, তখন কোণ দুটিকে বলা হয় পরস্পরের সন্নিহিত কোণ। তো এখানে দেখো, পি হলো সাধারণ বিন্দু, পি কিউ সাধারণ বাহু এবং পি কিউ সাধারণ বাহুর বিপরীত পাশে এপি কিউ এবং বিপি কিউ অবস্থিত। সুতরাং এরা সন্নিহিত কোণ। তো সন্নিহিত কোণ দুটোর সমষ্টি যোগফল কত? তো পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখো এখানে এই যে দুটি সন্নিহিত কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। ডিগ্রিতে বলা থাকলে আমরা লিখতাম 180 ডিগ্রি, কিন্তু 180 ডিগ্রি সমান আমরা জানি 2 সমকোণ, আর এখানে উত্তরটা চেয়েছে সমকোণে। তো এখানে যে উত্তরটা সেটা হবে সমষ্টি 2 সমকোণ। তোমরা এইভাবে ভাষায়ও লিখতে পারো অথবা এভাবে সংখ্যা দিয়েও লিখতে পারো। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই যে কী বলতে চেয়েছে, কিভাবে এটাকে সলভ করলাম। শুধু তো লিখে দিলে হবে না, আমাদেরকে একটু বুঝতে হবে অঙ্কগুলো। এরপরে দেখো, 1729 সংখ্যাটিকে ড্যাশ সংখ্যা বলা হয়। তোমরা কি জানো 1729 অর্থাৎ 1729 এই সংখ্যাটিকে বলা হয় হার্ডি রামানুজন সংখ্যা। তো লিখে দিই, হার্ডি রামানুজন সংখ্যা বলে। হার্ডি রামানুজন সংখ্যা বলে। তোমরা কি এর পিছনে গল্পটা কি কেউ জানো? অনেকেই হয়তো জেনে থাকবে, তবুও দেখো যারা জানো না তাদের জন্য আমি একটা ছোট্ট গল্প বলে দিই। এই সংখ্যাটিকে কেন হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়? তোমাদের অনেকেরই মানে যারা জানো না জেনে কিন্তু ভীষণ অবাক লাগবে। তো এই হার্ডি রামানুজন সংখ্যা বলার পিছনে যে গল্পটা আছে সেটা হলো যে বিজ্ঞানী জিএইচ হার্ডি একজন ব্রিটিশ ম্যাথামেটিশিয়ান অর্থাৎ গণিতবিদ, ব্রিটেনের একজন গণিতবিদ। জিএইচ হার্ডি অর্থাৎ গডফ্রে হ্যারল্ড হার্ডি, এই বিজ্ঞানী এবং রামানুজন বিজ্ঞানী শ্রীনিবাস রামানুজন আমাদের দেশের একজন বিজ্ঞানী, ম্যাথামেটিশিয়ান, গণিতবিদ তিনিও। তো এই দুজন বিজ্ঞানীর নামকরণে এই সংখ্যাটিকে এইভাবে হার্ডি রামানুজন সংখ্যা বলে। তো এখানে একটা ছোট্ট ঘটনা আছে। এই দুজন বিজ্ঞানী মানে এই বিজ্ঞানী জিএইচ হার্ডি এবং বিজ্ঞানী শ্রীনিবাস রামানুজন দুজনেই কিন্তু সংখ্যা তত্ত্বের ওপর গবেষণা করতেন। মানে দুজনের যে চর্চাটা বলো, দুজনের যে রিসার্চ, সেটা ছিল একেবারে নাম্বার সিস্টেম বা সংখ্যাকে নিয়ে। ঠিক আছে, রিয়েল অ্যানালিসিস, নাম্বার সিস্টেম, নাম্বারস, এইসবের ওপর ছিল ওনাদের গবেষণা। তো যাই হোক, কোনো একদিন বিজ্ঞানী রামানুজন হসপিটালে ভর্তি ছিলেন অসুস্থ অবস্থায়। সেই সময় বিজ্ঞানী জিএইচ হার্ডি কোনো প্রয়োজনে বা এমনি বিজ্ঞানী রামানুজনের সাথে দেখা করতে আসেন, এবং তিনি যে ট্যাক্সিতে করে দেখা করতে এসেছিলেন সেই ট্যাক্সির নাম্বারটা ছিল 1729। তো ওনারা গণিতের এমন একটা বিষয় নিয়ে চর্চা করতেন বা এমন একটা বিষয়ের সাথে যুক্ত, এমন একটা শাখার সাথে যুক্ত যত নাম্বার নিয়ে যুক্ত, নাম্বার নিয়ে ওনারা গবেষণা করতেন। তো ট্যাক্সির সেই নাম্বারটা দেখে জিএইচ হার্ডির মনে হয়েছিল একটা বোগাস নাম্বার, ওই নাম্বারটার কোনো বিশেষত্বই নেই। তো এসে যখন উনি এলেন বিজ্ঞানী রামানুজনের সাথে দেখা করলেন, কথায় কথায় তিনি
বলেন যে 1729 এটা একটা বোগাস নাম্বার, এটা কোনো বিশেষত্ব নেই নাম্বারটার, তখন বিজ্ঞানী শ্রীনিবাস রামানুজন বলেন না, আপনি ঠিক বলছেন না, এই নাম্বারটা একটা ম্যাজিক নাম্বার। বলছে ম্যাজিক নাম্বার কেন, কিভাবে বলছেন? তিনি তখন উত্তর দিলেন যে এই 1729 হলো এমন একটা নাম্বার এবং সব থেকে ছোট একটা নাম্বার, যে নাম্বারটাকে দুটো সংখ্যার কিউবের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। এবং এটা অত্যন্ত একটা আশ্চর্যের ব্যাপার, এরকম খুব কম নাম্বারই আছে। তো আরও অনেক নাম্বার আছে, তো যে সমস্ত নাম্বার আছে তার মধ্যে সবথেকে ছোট সংখ্যাটি হলো এই 1729, যেটাকে এই 1729কে লেখা যায় 1 কিউব প্লাস 12 কিউব, আবার এটাকে লেখা যায় 9 কিউব প্লাস 10 কিউব। তো এইভাবে এই দুটি সংখ্যার যে কিউব তাদের যোগফল আকারে এই সংখ্যাটিকে প্রকাশ করা যায়। তো এই দুজন বিজ্ঞানীর কথোপকথনের মাধ্যমে এই ব্যাপারটি উঠে এসেছিল বলে এটা তার আগে কিন্তু কেউ সেভাবে জানতেন না, এটা সবার কাছে অপরিচিত ছিল এই ব্যাপারটা। তো বিজ্ঞানী হার্ডি এবং বিজ্ঞানী রামানুজনের কথোপকথনে এই ব্যাপারটা বেরিয়ে আসে এবং তখন থেকে সকলে আর কি এই তথ্যটা জানতে পারে। তো ওনাদের কথা স্মরণ করে, ওনাদের কথা মাথায় রেখে এই 1729 সংখ্যাটিকে বলা হয় হার্ডি রামানুজন সংখ্যা। কি আশ্চর্যের ব্যাপার, তাই না? যাই হোক, যারা জানো না তাদের কিন্তু জানলে এটা খুব ভালো লাগবে। এর পরের যে প্রবলেম সেটা দেখে নিই চলো। এরপরে যে প্রবলেমটা আছে দেখো, বলা আছে a প্লাস 1/a সমান 1 হলে a কিউব প্লাস 1 সমান কত? তো অ্যান্সারটা হবে 0। এবারে অনেকেরই মনে হচ্ছে কিভাবে হলো, তো সেটা একটু দেখিয়ে দিই। দেখো, a প্লাস 1/a ইকুয়াল টু 1, a প্লাস 1/a ইকুয়াল টু 1 আমাদেরকে বের করতে হবে a কিউব প্লাস 1। তো এখান থেকে দেখো, যদি আমরা এটা একটু সাধারণ হর একে নিই তাহলে a হয়ে যাবে a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 1। এরপর যদি আমরা একে এইদিকে গুণ করে দিই তাহলে দেখো a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু, এটা এই পাশে গুণ হয়ে যাবে, a হয়ে যাবে। এবার একে যদি আমরা দিক পরিবর্তন করে এই পাশে নিয়ে আসি তখন দেখো আমরা পাচ্ছি a স্কোয়ার মাইনাস a প্লাস 1 ইকুয়ালস টু 0। এ চলে এলো এই পাশে এবং এখানে সাইন ছিল প্লাস, সমানের বাঁদিকে যখন চলে এলো তখন সেগুলো তো তাদের যে সাইনটা, যে চিহ্নটা, সেটা তো পাল্টে যায়। তো সেটা পাল্টে তখন এটা হয়ে গেল মাইনাসে এবং প্লাস 1টা যেমন ছিল সেভাবে একটু সাজিয়ে লিখলাম, তো এটার মান হয় 0। এবার দেখো a কিউব প্লাস 1 সমান আমরা লিখতে পারি a এর কিউব প্লাস 1 এর কিউব। এবার যদি আমরা এটাকে উৎপাদকের যে চেহারা সেই চেহারায় ভাঙি তাহলে দেখো এটা সমান কি হয় না, প্রথম পদের ঘন প্লাস দ্বিতীয় পদের ঘন সমান হয় প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, তারপর প্রথম পদের বর্গ মাইনাস দুটি পদের গুণফল, অর্থাৎ a ইন্টু 1 অর্থাৎ a আসবে, তারপর দ্বিতীয় পদ এখানে 1 তার স্কোয়ার অর্থাৎ 1। তো দেখো a স্কোয়ার মাইনাস a প্লাস 1 আমরা পেয়ে গেছি 0। তো এই মানটা যদি 0 হয় তাহলে a প্লাস 1 ইন্টু 0 সমান অ্যান্সারটা হবে 0। তো এই জন্য আমি বললাম a প্লাস 1/a ইকুয়াল টু 1 হলে a কিউ প্লাস 1 ইকুয়াল টু হবে 0। বোঝা গেল নিশ্চয়ই? এরপরে দেখি চলো, এখানে বলা আছে যদি m প্লাস n সমান 5 অর্থাৎ দুটি পদের যোগফল দেওয়া আছে 5, দুটি পদের গুণফল দেওয়া আছে 6, এখানে পদগুলি হলো m এবং n। তো আমাদেরকে এই যে রাশিমালা, এই রাশিমালার মান বের করতে হবে। এখানে দেখো প্রথম পদের বর্গ প্লাস দ্বিতীয় পদের বর্গ আছে, তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো এই নিয়ে আমি একেবারে ডিটেলসে আলোচনা করেছিলাম। তো দুটি পদের বর্গ, এটাকে আমরা এই জানা যে মানগুলো দেওয়া আছে সেটাতে কিভাবে নিয়ে যেতে পারি। তো প্রথমে দেখব চিহ্ন কি আছে, প্লাস। এবার এখানে যে দেওয়া আছে সেটা চিহ্ন আছে প্লাস, তো কি লিখতে পারি আমরা, এই অংশটা সমান লিখতে পারি দেখো দুটি পদের যোগফল পুরোটার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু দুটি পদের গুণফল, এটা লিখতে পারি m স্কোয়ার প্লাস n স্কোয়ার অর্থাৎ প্রথম পদের বর্গ প্লাস দ্বিতীয় পদের বর্গ সমান দুটি পদের যোগফলের বর্গ মাইনাস দুটি পদের গুণফল, এটা লিখতে পারি। আর এখানে দুটি পদের যে ঘনর যোগফল সেটাকে আমরা লিখতে পারি দেখো দুটি পদের যোগফল তার হোল কিউব মাইনাস 3 ইন্টু দুটি পদের গুণফল তারপর দুটি পদের আবার যোগফল, তো এটা লিখতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা এটাকে লিখতে পারি। তো দেখো আমরা যখন চেহারাটাকে একটু সাজিয়ে নিলাম, আমাদের জানা যে
অংশগুলো দেওয়া আছে, যে শর্তগুলো দেওয়া আছে, সেই শর্তগুলো এরপর আমরা সুন্দরভাবে বসালে মানটা পেয়ে যাব। তো দেখে নাও m প্লাস n এর মান 5, তো এখানে হলো 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু mn এর মান দেওয়া আছে 6, তো এই একটা অংশ পেলাম। এখানে m প্লাস n এর জন্য বসালাম 5, এখানে আছে কিউব, তো 5 কিউব মাইনাস 3 ইন্টু 6, mn এর মান আছে 6 আর m প্লাস n এর মান আছে 5, তো 3 ইন্টু 6 ইন্টু 5, জাস্ট ক্যালকুলেশন করো। তো এখানে পাচ্ছি দেখো 25 মাইনাস 12, তারপর পাচ্ছি দেখো 5 টু দি পাওয়ার কিউব, অর্থাৎ 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 5 125, 125 মাইনাস এখানে দেখো 3 6 18 5 90, সমান দেখো এখানে 25 থেকে 12 বিয়োগ করলে হয় 13 বা 13 ইন্টু 125 মাইনাস 90 ইকুয়াল টু হয় দেখো 35। 5 থেকে 0 বিয়োগ 5, 9 আছে কত দিলে 12 হবে 3, থাকলো 1, 1 1 মিলে গেল। তো 13 ইন্টু 35 সমান হচ্ছে দেখো 455, 13 5 65, 6 13 3 39, 39 আর 6 হয় 45, তো 455 ইজ দ্য আনসার। তো এরকমভাবে যদি আমরা মানগুলো জানা থাকে, মানগুলো থেকে আমরা সুন্দরভাবে এরকম রাশিমালার মান বের করতে পারবো। বোঝা গেল নিশ্চয়? এরপরে চলো পরের যে প্রবলেম সেটা দেখে নিই। এরপরে আছে দেখো একটা উৎপাদকে বিশ্লেষণ, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ মানে কি করতে হবে বলো তো? এই যে রাশিমালাটি দেওয়া আছে, এই রাশিমালাটিকে কিছু যে আরও কয়েকটি রাশিমালার গুণফল আকারে প্রকাশ করতে হবে। এখানে দেখো, এখানে বিয়োগ যোগ এরকম নানা রকম গাণিতিক প্রক্রিয়া আকারে একটা রাশিমালা দেওয়া আছে। আমাদেরকে আরও কিছু পদের গুণফল আকারে এই চেহারাটাকে প্রকাশ করতে হবে। তো আমরা কিভাবে শুরু করব, তাই তো? তো একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে এক্স কিউ আর এখানে আছে মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা আমাদের কিছুটা চেনা মনে হচ্ছে এই জায়গাটা। তো আরেকটা জিনিস এখানে দরকার, সেটা হলো একটা মাইনাস ওয়াই কিউ, কিন্তু এখানে আছে মাইনাস 9y কিউ। এই জায়গায় যদি মাইনাস ওয়াই কিউ থাকতো তাহলে দেখো এই জায়গাটাকে আমরা সুন্দর একটা চেহারায় প্রকাশ করতে পারতাম। তো ঠিক আছে, এখানে আমরা মাইনাস ওয়াই কিউ লিখছি, এখানে লিখছি দেখো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখে ফেললাম। কিন্তু দেখো এখানে মাইনাস 9y কিউ আছে, আমরা লিখেছি মাইনাস ওয়াই কিউ, তো এখানে মাইনাস 8y কিউ আমাদেরকে আরও এই রাশিমালার সাথে লিখতে হবে। তো সেটাকে আমরা শেষে লিখছি, অসুবিধে কিছু নেই। মাইনাস 8y কিউ, তাহলে এখানে মাইনাস 8y কিউ আর মাইনাস ওয়াই কিউ মিলে হয়ে গেল মাইনাস 9y কিউ, অর্থাৎ রাশিমালাটা একই রইল। এরপরে দেখো এই অংশটা সমান আমরা কি লিখতে পারি? দেখো এখানে সব মাইনাস আছে, তো এটা সমান লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তার হোল কিউ, কারণ এই চেহারাটা এক্স মাইনাস ওয়াই তার হোল কিউকে আমরা এই চেহারায় লিখতে পারি। এটা একেবারে সূত্রের প্রথমেই আমরা শিখেছিলাম, তাই তো? আর এটাকে দেখো মাইনাস 8y কিউকে আমরা লিখতে পারি মাইনাস 2y তার হোল কিউ লিখতে পারি। এরপর যদি আমরা এক্স মাইনাস ওয়াইকে একটু পি মনে করি বা যে কোনো একটা পদ ধরি, এটাকে যদি আমরা একটা পদ ধরি, এটাকে যদি আরেকটা পদ ধরি, তাহলে আমরা দেখো পেলাম প্রথম পদের কিউব বা প্রথম পদের ঘন মাইনাস দ্বিতীয় পদের ঘন। এটা সমান একটা উৎপাদকের সূত্র আছে। তো কি হয়? প্রথম পদের কিউব মাইনাস দ্বিতীয় পদের কিউব সমান হয় প্রথম পদ হলো এক্স মাইনাস ওয়াই, এখানে মাইনাস আছে তো প্রথমের চিহ্নটা হবে মাইনাস, দ্বিতীয় পদ 2y ইন্টু মানে এখানে সেকেন্ড ব্র্যাকেট, তারপর কি হয়? প্রথম পদের বর্গ। আমরা এই অঙ্কটা করার সময় দেখো একটা উৎপাদকের সূত্র ব্যবহার করলাম, ঠিক একই রকমভাবে এখানে মাইনাস থাকলেও কিন্তু আমরা ওই একই রকমভাবে আরেকটা উৎপাদকের সূত্র ব্যবহার করতে পারতাম, বা আরেকটা উৎপাদকের সূত্র আছে, তাই না? তো সেটা আমরা এখানে ব্যবহার করছি। তাহলে প্রথম পদের বর্গ, তারপরে কি হয়? এখানে মাইনাস আছে, এই সূত্রে মাইনাস আছে, তো এখানে হয়ে যাবে প্লাস, কি হয়? দুটি পদের গুণফল, দুটি পদ অর্থাৎ প্রথম পদ এক্স মাইনাস ওয়াই, দ্বিতীয় পদ হলো 2y, তারপর দ্বিতীয় পদের প্লাস দ্বিতীয় পদের বর্গ, ব্যাস উৎপাদকের সূত্রে ভাঙা হয়ে গেল। এরপর জাস্ট ক্যালকুলেশনটা করে দাও, হয়ে যাবে। তো দেখো এখানে আমরা কি পাচ্ছি? এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y, তারপর এখানে পাচ্ছি দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান হয় এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তারপর এখানে গুণ করব, প্রথমে প্লাস আছে তো প্লাস এক্স ইন্টু 2y এর জন্য 2xy পেলাম,
তারপর প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই ইন্টু 2y অর্থাৎ 2y স্কোয়ার পেলাম। তারপর দেখো প্লাস 2y এর হোল স্কোয়ারের জন্য পেলাম 4y এর স্কোয়ার। এরপর একেবারে লাস্ট লাইন কি আসবে দেখো, x মাইনাস ওয়াই মাইনাস 2y অর্থাৎ x মাইনাস 3y পেলাম। এরপরে দেখো এখানে এক্স স্কোয়ার আর কোথাও নেই, তো এক্স স্কোয়ার থাকলো। তারপর মাইনাস 2xy প্লাস 2xy মাইনাস 2xy প্লাস 2xy বাদ চলে যাবে, আর প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার আর প্লাস 4y স্কোয়ার আছে, তাহলে প্লাস 4 প্লাস 1 প্লাস 5 আর মাইনাস 2 অর্থাৎ প্লাস 3y স্কোয়ার। তো এটা আমরা যখন দেখো এখানে আমরা পেয়ে গেলাম, যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম, করা কমপ্লিট হয়ে গেল, তখন এটা পেলাম দেখো x মাইনাস 3y ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3y। এবার দেখো চেহারাটা, এটা কিন্তু দুটো রাশিমালার গুণফল আকারে প্রকাশ করা হয়ে গেছে, অর্থাৎ গুণফল আকারে আছে, তার মানে এভাবেই উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, তাই তো। কোশ্চেনের সেকেন্ড পার্টে যেটা আছে দেখো, তার প্রথম যে কোশ্চেনটা 1 নম্বরের যে কোশ্চেনটা, সেখানে আছে দেখো 2/5 ও 3/7 এর মধ্যে মূলদ সংখ্যা আছে, একটি, দুটি, পাঁচটি না অসংখ্য। তো মূলদ সংখ্যা তোমরা জানো, মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস কোনগুলোকে বলা হয়? যে সমস্ত সংখ্যাকে এই p/q আকারে প্রকাশ করা যাবে, যেখানে pq পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0। এইভাবে যদি কোনো সংখ্যাকে লেখা যায়, সেই সংখ্যাটি হয় মূলদ সংখ্যা, তাই তো। পূর্ণ সংখ্যা অর্থাৎ সমস্ত যে ঋণাত্মক সংখ্যাগুলো, অর্থাৎ -1 -2 -3 -4 এরকম করে যে সংখ্যাগুলো, তার সাথে 0, তার সাথে 1 2 3 4 করে আরও যে সংখ্যাগুলো আছে, সেই সমস্ত সংখ্যাগুলোই হলো পূর্ণ সংখ্যা। তো p এবং q হবে পূর্ণ সংখ্যা, আর নিচে কখনো 0 হবে না। এটা হলো মূলদ সংখ্যা শর্ত, যে নিচে কখনো 0 হবে না। এবার বলেছে দেখো 2/5 এটি একটি মূলদ সংখ্যা, অবশ্যই 3/7ও একটি মূলদ সংখ্যা। তো এদের মাঝে আরও কতগুলো মূলদ সংখ্যা আছে? তো ফ্রেন্ডস, এটা তোমরা জেনে রেখো, যে কোনো দুটি সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা পাওয়া যায়, ঠিক আছে। তো উত্তরটা হবে অসংখ্য। কিভাবে পাওয়া যায়? তোমরা 3টে নিয়মে মাঝে কোন কোন মূলদ সংখ্যা আছে সেটা 3টে নিয়মে বের করা যায়। তো যাই হোক, তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, আমি পরবর্তী ভিডিওতে এই মূলদ সংখ্যার যে মাঝখানে আরও মূলদ সংখ্যা বের করা যায় সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। তো জেনে রেখো, দুটি মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা পাওয়া যায়, নির্দিষ্ট নয়, একটি, দুটি, পাঁচটি নয়, অসংখ্য মূলদ সংখ্যা পাওয়া যায়। এরপরে দেখো বলা আছে, মানে 1 দাগের 2 নম্বর প্রশ্নটা, নিচের কোন ক্ষেত্রে সন্নিহিত কোণগুলি সম্পূরক? দুটি কোণ, সেই দুটি কোণগুলির মধ্যে পরস্পর সম্পূরক কোন দুটি কোণ? তো শর্তটা আরও একবার তোমাদের মনে করিয়ে দিই। সম্পূরক হবে দুটি কোণ তখনই যদি কোণ দুটির সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি বা 2 সমকোণ যদি হয়, তাহলে কোণ দুটি পরস্পর হবে সম্পূরক। আর যদি দুটি কোণের সমষ্টি 1 সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়, তখন কোণ দুটিকে আমরা বলবো পূরক কোণ, ঠিক আছে। তো এখানে বলা আছে সম্পূরক। তো দেখে নাও যে অপশানগুলো দেওয়া আছে, সেখানে কোণ দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হচ্ছে। তো এটা তো হবে না কোনোভাবেই, এখানেও এই দুটো হবে না, এই দুটোর মধ্যে হতে পারে। তো এখানে দেখো 135 45, তো এখানে দেখো দুটো কোণের সমষ্টি হয়ে যাচ্ছে 180 ডিগ্রি অর্থাৎ 2 সমকোণ, আর এখানে হয়ে যাচ্ছে দেখো 190 ডিগ্রি অর্থাৎ 2 সমকোণের থেকেও বড় হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তো হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে না? অপশান বি, ঠিক আছে। এরপরে দেখো, পাই চিত্রে এক একটি বৃত্তকলা তথ্যের এক একটি অংশকে বোঝায় এবং বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাণের ড্যাশ হয়। তোমরা নিশ্চয়ই পাইচিত্র করেছো, এবং পাইচিত্রে দেখবে আমরা কি করি, যে মান দেওয়া থাকে সেটাকে আমরা ভগ্নাংশে নিয়ে গিয়ে তারপর কেন্দ্রীয় কোণটা কতটা কোণে, সেই তথ্যের জায়গাটা কতটা কোণে সেটা আমরা বের করি। তো এখানে বলা আছে দেখো, এক একটি বৃত্তকলা তথ্যের এক একটি অংশকে বোঝায়। বৃত্তকলা মানে এই যে এই বৃত্তের যে
কেন্দ্রর পর যে জায়গাটা দখল করে, মানে এই অংশটাকে বলে বৃত্তকলা। তো আমরা দেখবে এই জায়গাতে এক একটা তথ্যকে দেখায়। তো বৃত্তকলা যদি এক একটা অংশকে বোঝায় এবং বৃত্তকলার যে মাপ, এই যে মাপ, এই মাপটা কি হবে, ওই তথ্যের অংশের যে পরিমাণটা পাই তার সাথে হবে সমানুপাতি। ঠিক আছে, সমানুপাতি হয়, এখানে উত্তরটা হবে সমানুপাতি। এরপরে দেখো পরের যে প্রশ্ন সেটা বলা আছে, কোনো ভাগ অঙ্কে ভাজক a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 বলা আছে, ভাগফল 5a মাইনাস 14 এবং ভাগশেষ বলা আছে 35a মাইনাস 17 হলে ভাজ্য কত। তো এটা তো আমরা জানি ভাজ্য সমান কি হয়, ভাজ্য সমান আমরা জানি ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ভাজকের সাথে ভাগফলের যে অংশ সেটাকে গুণ করতে হবে আর যেটা ভাগশেষ সেটা যোগ করে দিতে হবে। এটা তো সাধারণভাবে ভাজ্য বার করার নিয়ম। তো এখানে আমরা এভাবে বের করে নেব। তাহলে দেখো ভাজ্য সমান কি হবে, ভাজ্য সমান হবে ভাজক গণিত ভাগফল তার সাথে ভাগশেষ যোগ। তো এখানে তো ভাজক ভাগফল ভাগশেষ সমস্ত কিছু জানা আছে, তো তোমরা জাস্ট লিখে গুণটা করে ফেলো। তাহলে ভাজক আছে দেখো a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1, তার সাথে গুণ করতে হবে ভাগফল 5a মাইনাস 14 এবং যোগ করব 35a মাইনাস 17। এটাকে একটু ঠিকঠাকভাবে করে ফেলো, তাহলেই ভাজ্য পেয়ে যাবে। তো দেখো পাশাপাশি এভাবেও আমরা গুণ করতে পারি, ওপর নিচে সাজিয়েও গুণটা করে এটাকে যোগ করে লিখতে পারি। এভাবেও আমরা গুণটা করতে পারি, a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 তারপর 5a মাইনাস 14, এটাকে তোমরা গুণ করতে পারো আর পাশাপাশি সাজিয়েও গুণ করতে পারো। তো দেখো কত হচ্ছে, প্রথমে 5a দিয়ে এই তিনটে রাশিমালা গুণ করি, তাহলে এটা পাচ্ছি দেখো 5a কিউ, তারপর প্লাস a স্কোয়ারের সাথে এই দুটো গুণ করতে পারো, 2 এর সাথে এই দুটো গুণ করতে পারো, মাইনাসের সাথে গুণ করতে পারো। তাহলে আমরা এভাবেই গুণটা করি, a স্কোয়ার ইন্টু 5a, তো 5a কিউ, তারপর a স্কোয়ার ইন্টু মাইনাস 14 মানে মাইনাস 14a স্কোয়ার, এটা করলাম। তারপর প্লাস 2 এর সাথে দুটো রাশিকে গুণ করি, প্লাস 2a ইন্টু প্লাস 5a, তো প্লাসে প্লাসে প্লাস 10a স্কোয়ার হবে, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 14 দুয়ে 28a পেলাম, 28a, তারপর মাইনাস এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 5a আর মাইনাসে মাইনাসে প্লাস 14, তো গুণটা হয়ে গেল। তার সাথে এখানে দেখো প্লাস 35a আর প্লাসে মাইনাসে মাইনাস 17, টোটালটা এবার ক্যালকুলেশন করে দিই। দেখো 5a কিউ আর কোথাও নেই, তো 5a কিউ, তারপর দেখো মাইনাস 14 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, আর কোথাও স্কোয়ারের টার্ম নেই, তো মাইনাস 14 প্লাস 10 অর্থাৎ মাইনাস 4a স্কোয়ার পেলাম। তাহলে a স্কোয়ারের ক্যালকুলেশন হয়ে গেল। তারপর মাইনাস 28 মাইনাস 5a প্লাস 35a, তো মাইনাস 28 মাইনাস 5 কত হবে, মাইনাস 33, মাইনাস 28 মাইনাস 5 মাইনাস 33, মাইনাস 33a আর প্লাস 35a, তো এটা হবে প্লাস 2a, মাইনাস 33 প্লাস 35, তো প্লাস 2a, তারপর ধ্রুবক পদ কি আছে দেখো প্লাস 14 মাইনাস 17, অর্থাৎ 17 আছে পরম মান 17-র বড়, তাহলে ওর চিহ্নটা হবে মাইনাস আর বিয়োগ করতে হবে, তো 3। তো এটাই হলো নির্ণেয় ভাজ্য। তাহলে ভাজ্য সমান হয়ে গেল 5a কিউ মাইনাস 4a স্কোয়ার প্লাস 2a মাইনাস 3। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আজকের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তার শেষ প্রশ্ন, একটি পাই চিত্র অঙ্কন করতে হবে। তো কি বলা আছে দেখো, রোহিতদের পাড়ায় মধুবাবুদের দোকান আছে, ওই দোকানে একদিনের বিভিন্ন জিনিসের বিক্রির তালিকা একটা দেওয়া আছে। কি কি বিক্রি হয়েছে, জিনিস কি আছে, সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে দেখো 320 টাকার, মূল্য দেওয়া আছে টাকায়, অর্থাৎ 320 টাকায় 320 টাকার সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে। স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে 100 টাকার, কেক বিক্রি হয়েছে 160 টাকার, আর এমনি সাধারণ বিস্কুট বিক্রি হয়েছে 140 টাকার। তো এই একটা তালিকা দেওয়া আছে, এই তালিকা থেকে আমাদেরকে পাইচিত্রটি অঙ্কন করতে হবে। তো এই পাইচিত্র অঙ্কন করার জন্য আরও একটু কাজ আমাদেরকে করে নিতে হয়। কি করতে হবে, ভগ্নাংশে বের করে নিতে হবে, মানে একটা অংশ আকারে বের করে নিতে হবে, আর
কেন্দ্রীয় কোণ। পাই চিত্র মানে কি একটা বৃত্তাকার চিত্র আমরা অঙ্কন করব। বৃত্তাকার চিত্রের মধ্যে বৃত্ত কলার মধ্যে এই জিনিসের পরিমাণগুলো আমরা দেখাবো। তো তার জন্য আমাদেরকে এই ছকের থেকেই আরও দুটো অংশ করে নিতে হবে। তো প্রথমে ভগ্নাংশ বের করতে হবে, অর্থাৎ অংশ আকারে এই সাধারণ পাউরুটির যে মূল্য সেটাকে করে নিতে হবে। তো সাধারণ ভগ্নাংশে বা অংশ আকারে আমরা কি করে নিয়ে আসবো, এখানে দেখো আমরা প্রথমে কি দেখব না, যেদিন এই তালিকাটা দেওয়া আছে, যেদিনের বিক্রির তালিকাটা দেওয়া আছে সেদিন মোট কত টাকার জিনিস বিক্রি হয়েছে সব মিলিয়ে মধুবাবু মোট কত পেয়েছেন না 320, 100, 160, 140। তাহলে এখানে এটা মোট হয়ে যাচ্ছে দেখো 140, 160, 300 টাকা, 300 টাকা আর 100 টাকা, 400 টাকা, 400 টাকা আর 320 টাকা, অর্থাৎ 720 টাকার জিনিস বিক্রি করেছেন। টোটাল তিনি 720 টাকার জিনিস বিক্রি করেছেন। এরপর এর সাথে আমরা আরও দুটো ঘর অ্যাড করব। এই ছকটার সাথেই আমাদেরকে দুটো ঘর আরও অ্যাড করতে হবে। তো সেই ঘর দুটোয় কি কি থাকবে, একটা আমরা বের করব ভগ্নাংশে মূল্য। ভগ্নাংশে মূল্য যেহেতু টাকায় দেওয়া আছে তাই এটা টাকাতেই বোঝাবে। আর একটা বের করতে হবে কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ তো কিভাবে বের করছি দেখো, ভগ্নাংশে মূল্য মানে কি না, তিনি 720 টাকার মোট জিনিস বিক্রি করেছেন, তার মধ্যে সাধারণ পাউরুটি কত টাকার আছে 320 টাকার। তাহলে এই 320 টাকাটা মোট টাকার কত অংশ, তো মোট টাকা অর্থাৎ 720, সেটাকে হর করে যে মূল্যের সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে সেই মূল্যটা ওপরে লব করে আমরা একটা ভগ্নাংশে করে নেব। দেখো এটা কেটে যাবে, এখানে দেখো এটা হয়ে যাচ্ছে 2 16 32, 2 36 72, তারপর 2 8 16, 2 18 36, তারপর 2 4 8, 2 9 18। তো শেষ পর্যন্ত আমরা পেলাম 4 9। এটা হলো ভগ্নাংশের চেহারা। ঠিক আছে, ভগ্নাংশের চেহারা চলে এলো। মোট টাকার 720, তার মধ্যে 320 টাকা তিনি সাধারণ পাউরুটি বিক্রি করেছেন, অর্থাৎ মোট টাকার 4 9 অংশ তিনি সাধারণ পাউরুটিতে বা সাধারণ পাউরুটি বিক্রি করে পেয়েছেন। এরপর একইভাবে স্লাইস পাউরুটি কত অংশ, সেদিন কত টাকার মধ্যে কত টাকার সেটা দেখব। তো এখানে একইভাবে 720 টাকার মধ্যে তিনি 100 টাকা পেয়েছেন স্লাইস পাউরুটি বিক্রি করে, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে দেখো 0 0 বাদ, 2 5 10, 2 36 72, 5 36 অংশ। মোট টাকার 5 36 অংশ তিনি পেয়েছেন স্লাইস পাউরুটি বিক্রি করে। আর কেকের জন্য তাহলে একইভাবে 160 বাই 720 হবে। তো এটাও দেখো 4 4 16, 4 1 4, 4 8 32, 2 2 4, 2 9 18, অর্থাৎ 2 এর 9 অংশ পেলাম। আর বিস্কুটের অংশ একইভাবে হবে 140 বাই 720, 0 0, 2 7 14, 2 36 72, তার মানে 7 36 অংশ তিনি বিস্কুট বিক্রি করে 7 36 অংশ টাকা পেয়েছেন। মোট টাকা 720 টাকার মধ্যে 720 টাকার 7 36 অংশ তিনি বিস্কুট বিক্রি করে পেয়েছেন। তো ভগ্নাংশে আমরা পেয়ে গেলাম। এরপর দেখব এই যে ভগ্নাংশে পেলাম, এই যে অংশটা কতটা কোণ দখল করে থাকবে, একটা বৃত্তাকার চিত্রের কতটা কোণের জন্য এই 4 9 অংশ আমরা পরিমাপ করতে পারবো। তো 4 9 অংশ অর্থাৎ পুরো বৃত্তটার 9 ভাগের 4 ভাগ। তার মানে কি পুরো বৃত্তটার 9 ভাগের 4 ভাগ মানে কত ডিগ্রি। এবার দেখো একটা বৃত্তের এই কেন্দ্রীয় কোণ, কেন্দ্রের মোট কোণের মানটা হচ্ছে 360 ডিগ্রি। তো 360 ডিগ্রির মধ্যে 360 ডিগ্রির 4 9 অংশের জন্য আমরা সাধারণ পাউরুটির জন্য চিহ্নিত করব। তো 360 ডিগ্রির জন্য 4 9 অংশ অর্থাৎ 4 9 গণিত 360 মানে কত ডিগ্রি কোণ আমরা পেয়ে যাব, 360 ডিগ্রি সমান এটা হয়ে যাবে দেখো 40 ডিগ্রি। তো এটা হয়ে যাচ্ছে 160 ডিগ্রি। 160 ডিগ্রি হবে সাধারণ পাউরুটির জন্য বৃত্তকলার পরিমাপ। একইভাবে হয়ে যাবে দেখো এখানে 5 36 ইন্টু 360 মানে টোটাল কেন্দ্রীয় কোণ, সেটা দিয়ে এটা 10 ডিগ্রি হয়ে যাচ্ছে, তো হয়ে যাচ্ছে 50 ডিগ্রি। 50 ডিগ্রি চিহ্নিত করব যে জায়গাটা, সেই জায়গাটা আমরা সাধারণ পাউরুটির মূল্যটা বোঝাবে। একইভাবে কেকের জন্য হবে 2 এর 9 ইন্টু 360,
360 ডিগ্রি, তো এটাও 40 ডিগ্রি, অর্থাৎ 40 × 2 মানে 80 ডিগ্রি আমরা দেখাবো। 80 ডিগ্রি কোণ পরিমাপ করে আমরা সেই জায়গাটা চিহ্নিত করব, সেই বৃত্তকলার অংশটা দেখাবে কেকের পরিমাণ। আর 3736 × 360 ডিগ্রি, তো এটা হয়ে যাচ্ছে 10 ডিগ্রি সমান 70 ডিগ্রি। 70 ডিগ্রি হলো 70 ডিগ্রি কোণের যে বৃত্তকলাটি পাবো সেই অংশটা বোঝাবে বিস্কুট বিক্রির মূল্য, বা বিস্কুট বিক্রি করে যে টাকাটা পাওয়া গেছে তার মূল্য। তো এটা হলো আমাদের ছক। এরপরে আমাদেরকে পাই চিত্রটি অঙ্কন করে নিতে হবে। তো তার জন্য তোমরা প্রথমে একটা বৃত্ত এঁকে নেবে। তো আঁকার পর যে চাঁদা আছে, যার সাহায্যে আমরা কোণ অঙ্কন করি, সেই চাঁদাটাকে বসিয়ে এরকমভাবে কোনো একটা জায়গায় সরলরেখা এঁকে নেবে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। তারপর চাঁদা বসাবে, চাঁদা বসিয়ে প্রথমে এখানে চাঁদা বসিয়ে 160 ডিগ্রি কোণ এভাবে এঁকে নেবে। এখানে চাঁদা বসিয়ে 160 ডিগ্রি পরিমাপটা পাবে এখানে। তারপর একটু খাতাটাকে ঘুরিয়ে একইভাবে এই জায়গায় চাঁদা বসিয়ে আরও 50 ডিগ্রি এভাবে চাঁদার সাহায্যে এঁকে নেবে। তারপর আবার এই জায়গায় চাঁদা বসিয়ে এখান থেকে 80 ডিগ্রি এঁকে নেবে। এটা হয়ে গেল 160 ডিগ্রি, তারপর এটা 50 ডিগ্রি, তারপর এটা হয়ে যাবে 80 ডিগ্রি, তারপর অবশিষ্ট যে অংশটা এমনিতেই থেকে যাবে 70 ডিগ্রি, অর্থাৎ বিস্কুটের পরিমাণ। তাহলে এইভাবে আমরা যে ছবিটা পেয়ে যাব সেটাই হবে আমাদের নির্ণেয় পাই চিত্র। বোঝা গেল? তোমরা শুধু এই ছবিটা একটু নিজেরা এঁকে নেবে। কিভাবে এঁকে নিতে হবে সেটা তো তোমাদেরকে বলেই দিলাম। প্রথমে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা যে কোনো জায়গায় সরলরেখা এঁকে নেবে, তারপর চাঁদা বসিয়ে পরপর কোণগুলো এঁকে নেবে। প্রথমে এখানে চাঁদা বসাবে, চাঁদা বসিয়ে 160 ডিগ্রি কোণ এঁকে নেবে। তারপর এখানে চাঁদা বসিয়ে 50 ডিগ্রি কোণ, তারপর পরের অংশে চাঁদা বসিয়ে 80 ডিগ্রি কোণ, তারপরের অংশে চাঁদা বসিয়ে 70 ডিগ্রি কোণটা এঁকে নেবে। তাহলেই পাই চিত্র অঙ্কন করা কমপ্লিট। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণভাবে হেল্প করবে আর অঙ্কগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো ফ্রেন্ডস, এভাবেই আমি বিভিন্ন ধরনের অঙ্ক নিয়ে আসবো তোমাদের জন্য। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাজে লাগছে, ভালো লাগছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর অবশ্যই ডান দিকের বেল আইকন প্রেস করে রাখো, তাহলে আমি যখনই তোমাদের জন্য ভিডিও আপলোড করব ইউটিউব তোমাদেরকে ফ্রি অফ কস্ট নোটিফিকেশান দিয়ে দেবে এবং ভিডিওটি দেখে নিতে পারবে। আজ এই পর্যন্তই।